যাত্রাবাড়ী শিশু ধর্ষণ মামলায় আসামি জাহিদুলকে মৃত্যুদণ্ড, খিলক্ষেতে পুলিশের উপর হামলা ও ধর্ষককে গণপিটুনির ঘটনায় আটক 2। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর। যাত্রাবাড়ী হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন ও মামুন 4 দিনের রিমান্ডে। মোহাম্মদপুরের মামলায় 3 দিনের রিমান্ডে সাদেক খান। তুলসী গ্যাবার্ডের বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রোপাগান্ডার অভিযোগ ফারুকের, বাংলাদেশকে হেয় করার অপচেষ্টার প্রতিবাদ। যশোর বেনাপুর মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ 3 জন নিহত, আহত আরো 2। এবারে বিস্তারিত। 7 বছরের শিশুকে ধর্ষণের ঘটনার মামলায় আসামি জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন। 2017 সালে রাজধানীর যাত্রাবাড়ীতে এক শিশু ধর্ষণের শিকার হয়। পরে পরিবারের পক্ষ থেকে একজনকে অভিযুক্ত করে মামলা দেয়া হয়। দীর্ঘ 8 বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করলেন আদালত। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কিশোর গ্রেফতার করেছে পুলিশ। তাকে আটক করে থানায় নেওয়ার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে তারা। এতে খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান আশিক সহ 5 জন আহত হয়। পরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। সাদ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে রাজধানীর খিলক্ষেতে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে অভিযুক্তকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি পুলিশ। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উত্তেজিত জনতাকে শান্ত করে কিশোরকে উদ্ধার করে তারা। গণপিটুনিতে আহত কিশোর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, যার শুনানি হতে পারে আজই। এর আগে গেল বছরের 1 ডিসেম্বর বিচারপতি একে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিকে খালাস দিয়েছিলেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত ও প্রায় 300 জন আহত হন। এই ঘটনার পর মামলাগুলো দায়ের করা হয়। 2018 সালে 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 17 বছরের সাজা অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বাবরের আপিলের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দেন। এই প্রেক্ষিতে অবৈধ অস্ত্র রাখার ওই মামলা থেকে খালাস পেলেন তিনি। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 28 মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে ওই বছরের 3 জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়। বিচার শেষে 30 অক্টোবর ঢাকার মহানগর 9 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন। তার আইনজীবী শিশির মনির জানান, এই রায়ের মধ্য দিয়ে সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন বাবর। ফলে নির্বাচনে অংশগ্রহণ সহ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন তিনি। তখনকার দিনের ইমার্জেন্সি রুলস এবং বাংলাদেশের সংবিধান এবং ব্লাস্ট কেসের আলোকে এটি সম্পূর্ণটাই অবৈধ আটক আদেশ হিসেবে বিবেচিত হবে। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। তিনি নির্বাচন থেকে শুরু করে সকল কিছুর জন্য আইনগতভাবে উপযুক্ত হলেন।
জুলাই আগস্ট গণ আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে শুনানি শেষে আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 3 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এর আগে সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে একই আদালতে যাত্রাবাড়ী থানার আলাদা 16টি মামলায় গ্রেফতার দেখানো হয় দীপুমণি, ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে। তারা তো এখন আদালতে এসে বলছে যে আমরা, অনেকে বলছে, সবাই বলছে না, অনেকে বলছে যে আমরা আওয়ামী লীগ করি না। তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। অতএব তারা এইসব কথা বলে বিচার থেকে রেহাই পাবে না। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে বার্তা দিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ অভিযোগ করেন তিনি। বাংলাদেশকে বিশ্ব দরবারে হেয় করার অপচেষ্টার প্রতিবাদও জানান তিনি। এই মুহূর্তে দেশের দল মত সবাই শান্তিতে বসবাস করছে বলে দাবি করেন। অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনকে বিলম্বিত করতে নানা ইস্যু তোলা হচ্ছে বলে অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আয়োজন করে দেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার আহ্বানও জানান তিনি। ইন্ডিয়ান গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নগুলো করে ওনার মাধ্যমে কিছু বার্তা আমাদেরকে দিতে চেয়েছে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে সরকার অত্যাচার করছে। তুলসী গ্যাবার্ড আমার মনে অতীতের দিকে যদি লক্ষ্য করতেন, 16 বছরে যারা এই দেশে ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট কায়েম করেছে, গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করেছে, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, সেই কথাগুলো যদি উনি ইতিহাস থেকে নিয়ে জানতেন তাহলে আমার মনে হয় ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছে উত্তরটা এভাবে হতো না। ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার দুদক উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসিম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার। দুদকের অভিযোগে বলা হয়েছে 2023 সালের ডিসেম্বরে 5টি কোম্পানিকে প্রায় 2375 কোটি টাকা ঋণ দেয় ব্যাংকটি। কোম্পানিগুলো হলো ব্রাইস্টার বিজনেস লিমিটেড, অ্যালট্রন ট্রেডিং লিমিটেড, ফারিস্ট বিজনেস লিমিটেড, সানস্টার বিজনেস লিমিটেড ও কসমস কম্পোডিসিস। কিন্তু এই কোম্পানিগুলোর কোনো ওয়েবসাইট নেই এবং বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনেও দেয়া হয়নি তাদের কোনো ঠিকানা। এইসব ঋণের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে কথা বলছেন দুদক মহাপরিচালক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ধন্যবাদ। ধরে নাই বা মামলা করে নাই, কিন্তু ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ লোকটা পালালো, তারপরে আপনারা
ব্যবস্থা নিচ্ছে। এটা 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 এই বিষয়ের বিরুদ্ধে আপনি বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে। মিয়ানমারের ভয়ঙ্কর স্কেম সেন্টারে বন্দি মানব পাচারের নির্মম শিকার 18 বাংলাদেশি দেশে ফিরেছেন। ব্র্যাক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফেরেন তারা। এতে কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগীরা। সাদ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। প্রিয়জনের অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় আছেন স্বজনরা। তাদের চোখে মুখে উৎকণ্ঠা। চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে মানব পাচারকারীদের হাতে বন্দী হন 18 বাংলাদেশি। দুবাই থেকে থাইল্যান্ডে নিয়ে তাদের মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়া হয়। উচ্চ স্যালারি ছিল, প্রলোভনে পড়ে যায়। রাস্তা থেকে হঠাৎ করে তাদের গাড়ি একটা বাড়ির ভিতরে ঢুকায় নেয়। তো তখন আমাদের বুঝতে বাকি ছিল না যে আমরা ট্র্যাপে পড়ে গেছি। যাওয়ার সময় আমাদের ফোন, পাসপোর্ট সব নিয়ে নেয়। ওইখানে তাদেরকে নির্মম নির্যাতন, যাকে বলে ইলেকট্রিক শর্ট, মায়ের হ্যান্ডকাপ দিয়ে উপরে ঝুলাই রাখতো, নানান নির্যাতন করতো। 6 জন এবং 12 জন ফ্যামিলি মিলে 35 লক্ষ টাকা গেছে আমাদের। রোমান আর রনি এরা একটা টার্গেট দিত, টার্গেট পূরণ না হইতো এরা একটা ইলেকট্রিক শর্ট দিত। ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের সেক্টর স্পেশালিস্ট রায়হান কবির জানান, মিয়ানমারে বিভিন্ন দেশের প্রায় 7,000 মানুষ বন্দী আছেন। এই 18 জন ছাড়া ওইখানে প্রায় 7,000 নাগরিক বিভিন্ন দেশের ওখানে বন্দী ছিল এবং এটা বর্তমান বিশ্বে এই সভ্যতার ইতিহাসে মানব পাচারের সবচেয়ে বড় ঘটনা। পাচারকারী দলের মূল হোতা ইফতেখার আলমকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন সিআইডি হেডকোয়ার্টারের এডিশনাল এসপি মোস্তাফিজুর রহমান। মানব পাচার চক্রের যে মূল হোতা বাংলাদেশে ইফতেখার আলম রনি নামে একজন অ্যারেস্ট আছে। এখানে থাইল্যান্ডের কিছু লোক জড়িত, মায়ানমারের কিছু এবং চাইনিজ লোক। রাত 2:30টার দিকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসেন পাচার হওয়া 18 বাংলাদেশি। তুলে ধরেন অমানবিক নির্যাতনের কথা। আমাদেরকে প্রতিদিন টার্গেট দিত যে ডেলি 60টা নাম্বার 70টা নাম্বার কালেক্ট করার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে। তো আমরা যদি না পারতাম আমাদেরকে ডেলি শাস্তি দিতেন, ইলেকট্রিক শর্ট, তারপর হচ্ছে বিচিং, তারপর আপনার পানিশমেন্ট আছে কাটা তারের উপর দাঁড়িয়ে আপনার পানিশমেন্ট, তারাও অনেক রকম পানিশমেন্ট। প্রচুর প্রেশারের মধ্যে রাখতো আমাদেরকে। দীর্ঘ 7 মাস যে কেমনে ছিলাম উপর আল্লাহ ভালো জানে। আমরা তো কখনো যে বেঁচে ফিরবো এটার আশায় ছেড়ে দিয়েছিলাম। ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরে কৃতজ্ঞতা জানান তারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। বুধবার ভোরে 6টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীনগরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএ প্রসিত দলের এক সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে মাটিরাঙ্গা তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অন্তিম ত্রিপুরা সুবি মায়াকুমার পাড়ার বাসিন্দা। এই ঘটনায় নিহতের বোন তারাপতি আহত হয়েছেন। ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা জানান, তাদের সাধারণ কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অস্তিন ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার জন্য তিনি জেএসএসকে দায়ী করেছেন। মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এখনো। ভোলায় জেলেদের ট্রলারের ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ 5 জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে। মঙ্গলবার দিবাগত রাত 1টায় ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের কাছে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে 4টি দেশীয় অস্ত্র ও 3টি বোট উদ্ধার করে কোস্টগার্ড। আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর স্টার মল্লিকা মার্কেটে নকল প্রসাধনী বেচাকেনা বন্ধে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, অভিযানের বিষয়ে বিস্তারিত কি জানেন আমাদেরকে জানাবেন। রমজান জুড়ে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের সুবিধার্থে কিন্তু তারা অভিযান চালিয়ে থাকে এবং আজকেও কিন্তু তারা অভিযান চালাচ্ছে এবং এই মুহূর্তে তারা ইস্টার্ন মল্লিকাতে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখিয়েছি যে এখানে অনেকগুলো শপিং মলের ভিতরে মার্কেটগুলোতে দেখা গিয়েছে যে ভেজাল পণ্য বিক্রি করছে বা নকল প্রসাধনী বিক্রি করছে, যেগুলো নারীদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর। এক্সপায়ার বা মেয়াদ উত্তীর্ণ অনেক পণ্য এখানে তারা দেখেছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা একটা শপিং মলের ভিতরে একটা মার্কেটে একটা দোকানে তারা কিন্তু ইতিমধ্যে তারা অভিযান চালিয়েছেন এবং এখানে ৬০,০০০ টাকার মতো এখানে তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং এই মুহূর্তে আমি যদি দেখাই, তারা এই মুহূর্তে সাজগোজের মতো একটা দোকানের মধ্যে তারা আছে এবং সাজগোজ কিন্তু অনেক বেশি পরিচিত একটি নাম এবং সাজগোজের পণ্য কিন্তু মোটামুটি সব নারীরাই মোটামুটি ব্যবহার করে থাকে। এবং এই সাজগোজের মতো দোকানের মধ্যেও আমরা দেখতে পেরেছি যে এখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রয়েছে এবং শুধু মেয়াদ উত্তীর্ণ পণ্য না, এমনও পণ্য রয়েছে যেগুলোর কোত্থেকে আনা হয়েছে তারা বলতে পারছেন না। চায়না থেকে আনা হয়েছে তারা মুখে বলছেন, কিন্তু প্রোডাক্টের গায়ে দেখা যাচ্ছে যে লেখা রয়েছে ইংল্যান্ড বা ইউএসএ থেকে সেটা আনা হয়েছে। কিন্তু যখন বিক্রেতাদের সাথে কথা বলা হচ্ছে তারা বলছেন যে এই পণ্যটাকে আনা হয়েছে, রপ্তানি করা হয়েছে চায়না থেকে, তারা এমনটা বলছে। কিন্তু যখন ভোক্তা অধিকার থেকে আজকে যখন অভিযান চালাচ্ছে তারা যখন বলছেন যে এই পণ্যটা নকল, তারা এটার রসিদও দেখাতে পারছে না এবং এই কারণে কিন্তু ভোক্তা অধিকার থেকে জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে সাজগোজের মধ্যেও তারা এখন পর্যন্ত দেখছেন অভিযান চালাচ্ছেন। কিছু মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট তারা পেয়েছেন, কিছু নকল বা ভেজাল এরকম ধরনের প্রোডাক্ট, লিপস্টিক থেকে শুরু করে নেল পলিশ থেকে শুরু করে আরো কিছু ক্রিমও তারা পেয়েছেন। এবং এখন পর্যন্ত অভিযান চলছে। ভোক্তা অধিকার থেকে জানানো হয়েছে যে এই অভিযান পুরো রমজান জুড়ে চলবে। এখন এই মুহূর্তে এখানে চালাচ্ছে এবং কিছুক্ষণ পর আমরা জানতে পেরেছি যে তারা শাড়ি কাপড়ের ওখানেও যাবেন দোকানগুলোতে এবং সেখানে অভিযান চালাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর স্টার মল্লিকা মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিশাল কর্মযজ্ঞ চলছে দিনাজপুরের পার্বতীপুরের রেলওয়ের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। ঘরমুখো লাখো মানুষের চাপ সামলাতে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করছেন ইঞ্জিন মেরামতে। গেল বছরের তুলনায় এবছর অনেক বেশি ইঞ্জিন মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী হারুনুর রশিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। ঘনিয়ে আসছে ঈদ, কদিন পরেই শুরু হবে ঈদ যাত্রা। ট্রেনে ঘরমুখো মানুষের চাপ সামলাতে শেষ সময় দম ফেলার ফুসরত নেই দেশের একমাত্র লোকোমোটিভ কারখানায়। এই কারখানায় মেরামত হয় ট্রেনের ইঞ্জিন। দিনরাত চলছে কাজ। এই বছর ঈদকে সামনে রেখে 13টি ইঞ্জিন মেরামতের লক্ষ্য নির্ধারণ করা হয়, যার মধ্যে 9টি ইতিমধ্যেই মেরামত করা হয়েছে। বাকি 4টি লোকোমোটিভের মেরামত চলমান। প্রত্যেক ঈদ কোরবানি আসলে আমরা গাড়ির একটা টার্গেট দিয়ে দেয় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, যে এতটা গাড়ি যাবে। এর ভিতরে স্পেশাল গাড়ি থাকে, অ্যাক্সিডেন্ট গাড়ি থাকে, তারপরে ভিএস গাড়ি থাকে। এক একটা গাড়ির এক একটা টাইম দিয়ে দেয়। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া কিছু একদম সেটা বাতিল করে নতুন সংযোজন করা হয়, আর যেটা রিপেয়ার করা সম্ভব সেগুলো আবার নতুন করে রিপেয়ার করা হয়। 3 মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। ঈদ যাত্রা শুরুর আগেই কাজ শেষের আশা সংশ্লিষ্টদের। কাজটা সিঙ্গাপুরে করতে যে খরচটা হতো তার 1/4 খরচ আমাদের এখানে হয়। আর সবচেয়ে আছি বলো, আমরা এর পূর্বে আগুন লাগা, অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া লোকোমোটিভকে আমরা পুরো সম্পূর্ণ ক্ষমতা বিশিষ্ট সক্ষম অবস্থায় আমরা এখান থেকে আউটটার্ন দিয়েছি। কারখানার প্রধান নির্বাহী জানালেন, জনবল কম থাকার পরও আন্তরিকতার সঙ্গে কাজ করায় নির্ধারিত সময়ে কাজ শেষ হচ্ছে। দেখি এই সপ্তাহে 2টি লোকোমোটিভ আউটটার্ন হয়ে যাবে এবং বাকি 2 লোকোমোটিভ ঈদের আগে আমরা আউটটার্ন দিয়ে আমাদের মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। এই ঈদের আগে মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। আমাদের জনবলের স্বল্পতা, মালামালের স্বল্পতা, অন্যান্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা অন্যান্য অতিথিদের যে কোনো সময়ের চেয়ে অধিক পরিমাণ লোকোমোটিভ আউটটার্ন দিতে সমর্থ হয়েছি। এখান থেকে মেরামত হয় ইঞ্জিন, ট্রেনে যোগ হলে ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।